নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ত্রিপুরার একটি মাত্র রাজ্যসভা আসনের নির্বাচন ঘোষণা হলো বুধবার। নির্বাচন দপ্তরের কাছ থেকে এদিন ত্রিপুরা সহ আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা রাজ্যের রাজ্যসভা নির্বাচন ঘোষণা করা হয়। নির্বাচন হবে আগামী ৩রা সেপ্টেম্বর। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। গণনা এদিনে বিকেল ৫টা থেকে শুরু হবে। ফলাফল এদিনই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করার শেষ দিন ২১শে আগস্ট। স্কুটিনি হবে ২২শে আগস্ট। ৩রা সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পর ৬ সেপ্টেম্বর নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ত্রিপুরার একটি মাত্র আসনের জন্য লড়াই করবে শাসক ও বিরোধী রাজনৈতিক দল, তবে পাল্লা ভারী শাসক দলের দিকে। এ আসনে পূর্বে সাংসদ ছিলেন বিপ্লব কুমার দেব। এবার শাসক ও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের প্রার্থী করা হবে, সেটা দ্রুতই জানা যাবে। নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। বুধবার সকাল থেকে ভোটকর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। আগরতলা ডুগলি আরডি ব্লকে, খোয়াই আরডি ব্লকে এবং আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। রাতপোহালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে। এই পঞ্চায়েত নির্বাচন বুধবার সকাল থেকে আগরতলা স্থিত ডুগলি ব্লকের ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ভোটকর্মীরা ব্যালট বাক্স নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ডুগলি ব্লকের অন্তর্গত ৭১টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোট ৪ থেকে ৫ জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে। প্রায় ৪৮৪ জনের মতো ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে এই ৭১টি ভোট কেন্দ্রের জন্য। ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান জানান রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত। ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে। যেসব এলাকায় শুধু একটি স্তরের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেসব এলাকায় ভোটাররা নির্দিষ্ট একটি রঙের ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবে। আর যেসব এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, সেসব এলাকায় ৩টি রঙের ব্যালট পেপারের ভোট প্রদান করবে ভোটাররা। আজ ডুগলি আরডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে, আর আগামীকালকে ভোট পড়বো। আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে, পোলিং পার্টিরা যাচ্ছে। এর মধ্যে আমাদের যতটুকু খবর, প্রায় ১১-১২টা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে। আমরা আশা করছি বেলা ১টার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো। তো আগামীকালকে ভোট পড়বো। ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়। হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা আছে, যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রতিটা পোলিং স্টেশনে 4 জন, কোনোটাতে যেখানে 5 জন, এইভাবে করে দেওয়া হচ্ছে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে। 71 পোলিং স্টেশনে প্রায় 484 জনের মতো পোলিং পার্সোনাল আছে। সিকিউরিটি বলতে এখানে সিআরপিএফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছে। ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুকুই আপিল, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে। শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত। এখন ভোটারদের সহযোগিতা কামনা করি। এদিকে খোয়াই ব্লক অফিস থেকে ভোট সেন্টারগুলিতে ব্যালট বাক্স নিয়ে রওনা হয়েছে ভোট কর্মীরা। খোয়াইতে সর্বমোট ৯০টি বুথ সেন্টারের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। খোয়াই ব্লক অফিস পরিদর্শন করেন জেলা শাসক চাঁদনী চন্দন এবং অভিজিৎ দাস। तीनों ब्लॉक्स में आज डिस्पर्सल चल रहे हैं। पंचायत इलेक्शन का जो पोलिंग मटेरियल्स है उसको लेके जो पोलिंग पार्टी सभी ब्लॉक से सब कुछ लेके अपना पोलिंग स्टेशन में जा रहे हैं। तो हमारा प्रिपरेशन 100% हो गया है। अभी वो इम्प्लीमेंटेशन का स्टेज में है। कोई ब्लॉक में 7 बजे, कुछ ब्लॉक में 8 बजे ऐसे होके हमारा डिस्पर्सल शुरू हुआ था। अभी तक सब कुछ অপরদিকে ভোট হবে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনগুলিতে। নির্বাচনকে কেন্দ্র করে আমবাসায় ভোট কর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে। শুক্রবার সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ পর্ব। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে ভোট কর্মীরা রওনা দিয়েছেন কঠোর নিরাপত্তা বলের মাধ্যমে। এক সাক্ষাৎকারে আমবাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মনমোহন দেববর্মা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কর্মীরা গন্তব্যে পৌঁছে যাবেন। ইতিমধ্যে ব্যালট পেপার থেকে শুরু করে সবকিছুই তারা বুঝে নিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে বলে তিনি জানান।
এখন অবধি আমাদের টোটাল ড্রাফটেড মানে 20টা পোলিং স্টেশন আমাদের ভোট হতে যাচ্ছে। আর এখন অবধি আমার এখানে অলরেডি 19টা টিম রিপোর্ট করে নিয়ে গেছে, একটা টিম এখনও রিপোর্ট করেনি, দে আর অলরেডি অন দ্য ওয়ে। আর অলরেডি আমাদের 10টা টিম ডিসপার্সড হয়ে গেছে, বাকি টিম যারা রিপোর্ট করেছে 9টা টিম, ওরা এখন ব্যালট পেপার এগুলো রিসিভ করছে, চেক করছে কনসার্ন ম্যাটেরিয়ালসগুলো। এখন অবধি আমাদের কাছে মানে আমার টিম এয়ার মানে আরও হিসাবে আমার কাছে সেরকম কোনো কমপ্লেন আসেনি, সব এখন পিসফুলি আছে। তবে সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য রাজ্যে আনা হয়েছে আধা সামরিক বাহিনী। শান্তন টিভি। বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী বুধবার ত্রিপুরায় আসছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সীমান্তের নিরাপত্তা সহ সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন তিনি পশ্চিমবঙ্গে গিয়েও সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ত্রিপুরা রাজ্যে আসছেন তিনি। যতদূর জানা যায় তিনি সীমান্তবর্তী রাজ্যগুলি এভাবে পরিদর্শন করে কেন্দ্রকে রিপোর্ট প্রদান করবে। সে অনুযায়ী কেন্দ্র পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে সূত্রের খবর, রাজ্যে এসে তিনি আখাউড়া সীমান্ত, কৈলাসহর সীমান্ত এবং সোনামুড়া সীমান্তপুর ঘুরে দেখবেন। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব সহ বিএসএফের আধিকারিক ও অন্যান্য সেনাবাহিনীর প্রধানদের সাথে কথা বলবেন। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় সেদিকে সীমান্তে কঠোর নজরদারি থাকবে বিএসএফের, এবং নজরদারিতে কোনো ধরনের ঘাটতি যাতে না হয় তার জন্য অন্যান্য সেনাবাহিনীদের সহযোগিতা নিয়ে যোগাযোগ রক্ষা করে দায়িত্ব পালন করা হবে। নিরাপত্তার জন্য তিনি এই পরিদর্শনে আসছেন বলে সূত্রের খবর। মুদির দোকান এবং রেস্টুরেন্ট থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাবার, এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। প্রশাসনের অভিযানের পরেও একাংশ ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার বিষয় নিয়ে সচেতন নয়। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করছে। এ বিষয় নিয়ে মানুষ লাগাতার অভিযোগ করেছে সদর মহকুমা প্রশাসনের কাছে, কিন্তু নিয়মিত অভিযান না থাকার কারণে এ ধরনের অনিয়ম ক্রমশ বেড়ে চলেছে অসাধু ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে। বুধবার সদর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম রাজধানীর হাঁপানিয়া ও আমতলী এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায়। অভিযানে ছিলেন সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস, সুজিত দাস, সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। তারা হাঁপানিয়া এবং আমতলী বাজারে বিভিন্ন মুদি দোকান এবং কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে 9টি গ্যাস সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মুদি দোকান থেকে প্লাস্টিক জাতীয় প্যাকেট এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে। এই অভিযানের সময় যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস। আজকে আমরা সদর মহকুমা প্রশাসন থেকে একটা টিম করে আমাদের সদরের মহকুমার আন্ডারে যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট আছে এগুলো যে খাদ্যের বিষয়গুলো দেখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমরা পাশাপাশি বিভিন্ন বাজারের দোকান এখানে পলিথিন প্লাস্টিকের যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো এগুলো যে ইউজ করছে এগুলো দেখার জন্য চেক করার জন্য, প্লাস যারা প্যাকেট খাদ্য বিক্রি করছে সেগুলো বিভিন্ন জুস আইটেম এগুলো দোকানে দেখা গেছে যে এক্সপায়ারি ডেটের আইটেম তারা রেখে দিয়েছে ডিসপ্লের জায়গাতে, তো সেগুলো তো আমরা বলেছি এখানে সাইন করেছি তাদেরকে আমরা নোটিশ দেব। পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার খাদ্যের যে বিষয়গুলো আছে যারা গ্রাহক যারা আসেন ওনাদের কাছে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় দেখার জন্য আমরা মহকুমা প্রশাসনগুলোকে টিম করে বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার স্যার কয়টা গ্যাস সিলিন্ডার যেগুলো বেআইনিভাবে ওরা ইউজ করছে তাদের কমার্শিয়াল সিলিন্ডার রাখার কথা সেগুলো আমরা বাজেয়াপ্ত। এখন দেখার বিষয় অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু কি ধরনের অনিয়ম ব্যবসায়ীরা করে চলেছে সেটা প্রশাসন বিনা অভিযানে বুঝতে পারে না। যখন অভিযানে নামে তখন তারা দেখতে পায় মানুষের অভিযোগে কতটা সত্যতা রয়েছে, যে অস্বাস্থ্যকর খাবারগুলি খেলে মানুষের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। তাই এর দায়ভার কে নেবে প্রশ্ন আমজনতার। লাগাতার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর জন্য প্রশাসনের কাছে দাবি উঠছে সাধারণ মানুষের। শান্তন টিভি।
স্বামীর হাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতে হলো স্ত্রীকে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার শহীদ মিয়া তার স্ত্রীর উপর পারিবারিক কোনো একটি ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এবং রাতে একাধিকবার মারধর করেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিয়ার স্ত্রীর উপর উত্তেজিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। জানা গেছে শহীদ মিয়ার স্ত্রীর বাড়িতে একটা চায়ের দোকান রয়েছে আর স্বামী শহীদ মিয়া ইলেকট্রিকের কাজ করেন। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আনন্দনগর দমকল কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে বুধবার সকালে নির্যাতিতার শহীদ মিয়ার স্ত্রী বিষয়টি আমতলী থানার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন। তবে এই ধরনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা শহীদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। আমি চাহ দিতাম হেঁটারে চাহ কজন দিছি আর কজনে বাহি নিছে কাহি চাহ দু আমি চাহটা খালি দমু চাহ বদ্ধ তারপরে আমি ওইখান যাই বয়ে ফাঁকঘরে যাই বয়ে পান খাই আর আয়া দেখি জাপটা হালাই দিছে। আমি কই জাপটা হালাইছ করে ইতান কনে ভাত করে আমরা কিল দিয়া ইহান হালাই দিছে। আচ্ছা, আপনারা কি প্রায় সময় মারধর করে? সহল মাসে আত্মীয় মাসে। কি কাজ করে আপনার স্বামী? ও কারেন্টের কাম করে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বিষয়টা পুলিশে জানাইছেন এখন? না জানাইছি না, জানাবো। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। এই সরকার জমি মাফিয়া, নিগো মাফিয়া, নেশা কারবারি সহ যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের কাছে আত্মসমর্পণ করে আছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, গত শনিবার বিশাল করে সরকার পরিচালনার সর্বাধিনায়কের গোষ্ঠী এবং একজন জনপ্রতিনিধির গোষ্ঠীর মধ্যে অর্থের দখলদারি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। তারপর জানা যায় উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই মাফিয়াদের দ্বারা নেতারা আক্রান্ত, রক্তাক্ত এবং বিভিন্নভাবে নিগৃহীত। এতে রাজ্যের কলঙ্কময় অধ্যায় রচিত হচ্ছে। পরিত্রাণ পাবে না রাজ্য সরকারও। তিনি আরও বলেন, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সামাজিক মাধ্যমে এসে দাবি করেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই প্রশ্ন, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে এর ডাবল ইঞ্জিনের সরকার? এর তীব্র সমালোচনা করেন তিনি। শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশাল করে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালিত একটা সংস্থার সর্বাধিনায়ক। তাদের যে দুইটা গোষ্ঠী, নেগোসিয়েশন গোষ্ঠী এবং নেশা বাণিজ্য কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠী, যে গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে, ক্ষমতার দখলদারি নিয়ে, অর্থের দখলদারি নিয়ে সেই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে। বুধবার 7 আগস্ট হস্ত তাঁত শিল্প দিবস। সারা দেশের সাথে রাজ্য দিনটি পালন করা হচ্ছে। প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন এক কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর নতুননগর স্থিত দেখালিয়া গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথে। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2015 সাল থেকে 7 আগস্ট হস্ত তাঁত শিল্প হিসেবে পালন করা হচ্ছে। মূলত 1905 সালে 7 আগস্ট স্বদেশী আন্দোলন, তাই সেই স্বদেশী চিন্তা ভাবনা এবং স্বদেশী পণ্যের প্রতি আগ্রহ যোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 আগস্ট হস্ত তাঁত দিবস হিসেবে ঘোষণা করেছেন। তাই আজকে মূলত তাঁত শিল্পীদের দিবস। তাই তাঁতিদের প্রতি সম্মান জানানো সকলের কর্তব্য বলে জানান মিমি মজুমদার। পাশাপাশি মহিলা মোর্চার পক্ষ থেকে তাঁত শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মূলত হচ্ছে কি 1905 সালের যে স্বদেশী আন্দোলনটা ছিল, যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল, যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি, সেই দিনটাকেই কিন্তু 7 অগস্ট ছিল 2005-এর। সেই আন্দোলনটাকেই উনি 2015 থেকে উনি কমেমোরেট করার জন্য ওই দিনটাকে সবার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি। এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী 2015 থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার জন্য সবার কাছে আমাদের কাছে আবেদন রেখেছেন এবং মূলত এই সেলিব্রেশনটা হচ্ছে কি তাঁতিদের জন্য। অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদ উৎসবের আয়োজন করেছে রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব। বুধবার খুঁটি পূজার মধ্য দিয়ে ফ্লাওয়ার্স ক্লাব তাদের পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর তাদের থিম এক টুকরো অযোধ্যা, সাথে থাকবে লাইট ও সাউন্ড শো। বুধবার খুঁটি পূজায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য জানান, অযোধ্যার রাম মন্দিরের আদলে এবছর ফ্লাওয়ার্স ক্লাব তাদের পূজা মণ্ডপ তৈরি করবে। বুধবার রীতি মেনে খুঁটি পূজা করে ফ্লাওয়ার্স ক্লাবের পূজা মণ্ডপ সমগ্র রাজ্যের মধ্যে আকর্ষণীয় মণ্ডপ হবে বলে আশা ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য। আমাদের অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্য যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন, আলোকসজ্জা করবেন। সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা, কাঠামকিলি এই অনুষ্ঠানগুলি আচার বিধি মেনে সেইগুলি করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের সঙ্গে মেয়র, আমার কর্পোরেটর এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন, ক্লাবের সভাপতি, সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করব, এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে আমি মনে করি। প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদুমোহন ত্রিপুরাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় যদুমোহন ত্রিপুরার প্রয়াণ দিবস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সকলে এদিন প্রয়াত যদুমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদুমোহন ত্রিপুরার প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে। প্রয়াত যদুমোহন ত্রিপুরার রাজ্যের আদিবাসীদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করেছেন। প্রদেশ কংগ্রেসের পূর্বতন আদিবাসী সেলের প্রয়াত নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওনার প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার বিদেহী আত্মার আমরা যেমন সদ্গতি কামনা করি, সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমবেদনা ভাগ করে দিই। যদুমোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অবিসংবাদিত নেতা। রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে, তাদের অধিকার, তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন। আজও রাজ্যের জনজাতি অংশের মানুষ আদিবাসীদের মধ্যে উনি সমানভাবে প্রাসঙ্গিক। নম্বরবিহীন গাড়িসহ বিপুল পরিমাণে কাঠ উদ্ধার করল বনকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কলকলিয়া এলাকায় পাচারকালে নম্বরবিহীন গাড়িসহ বিপুল পরিমাণ বেআইনি কাঠ উদ্ধার করল চরিলাম বন দপ্তরের কর্মীরা। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। জানা যায়,
গাবর্তি এলাকা থেকে নম্বরবিহীন গাড়িটিতে করে বিপুল পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদস্যুরা। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চরিলাম বন দপ্তরের কর্মীরা। চরিলাম বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা নম্বরবিহীন কাঠ বোঝাই গাড়িটিকে ধাওয়া করে। তখন নম্বরবিহীন গাড়ির চালক গভীর জঙ্গলে গাড়িটিকে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময় বনকর্মীরা গাড়ি এবং গাড়িতে থাকা কাঠ উদ্ধার করে চরিলাম বন দপ্তরের অফিসে নিয়ে যায়। চরিলাম বন দপ্তরের আধিকারিক তথা জম্পুজলা ফরেস্ট ইউনিটের প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস নম্বরবিহীন গাড়ি সহ কাঠ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান। আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশন আছে গাবর্দি এরিয়া থেকে যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে, আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে, আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। নমস্কার।